ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে কার দাপটে কার মার্কেট কমে যায় বা কার মার্কেট ডাউন হয়ে যায়, কে একদমই হারিয়ে যায় এবং যার স্টারডাম আগে যেরকম ছিল পরবর্তীতে আরেকজনের উত্থানে তার স্টারডাম আসলে ডাউন হতে থাকে। আজকে এই টপিক্সের উপর বেস করে আমরা পুরো এপিসোড সাজিয়েছি। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে এবং ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে অবধি সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন। ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের 60s থেকে মোটামুটি প্রপার ওয়েতে রান করা শুরু করে এবং তখন আমাদের বাংলা সিনেমার সবথেকে বড় সুপারস্টার যদি আপনি বলেন সেটা ছিল রহমান এবং একটা টাইমে তিনি ব্যাক টু ব্যাক ভালো ভালো সিনেমা দিতে থাকে। তখন কিন্তু কম্পিটিশন ওরকম ছিল না, তখন কম্পিটিশন অনেক লো ছিল। এরপরে আমরা 1967-এ নায়করাজ রাজ্জাককে বেহুলা সিনেমার মধ্য দিয়ে বাংলা সিনেমার এন্ট্রি নিতে দেখলাম এবং একটা সময় আমরা দেখলাম যে অ্যাক্সিডেন্ট করে আসলে রহমান অনেকটাই ব্যাকফুটে চলে গেল। তখন নায়করাজ রাজ্জাকের বাংলা সিনেমাতে উত্থান শুরু হলো। বেসিক্যালি অত্যন্ত সুইট লুক, ভালো অভিনয়, সুমিষ্ট ভয়েস, চেহারা, লুক, কোয়ালিটি সব কিছু মিলিয়ে নায়করাজ রাজ্জাক তখন অপ্রতিদ্বন্দ্বী হয়। তিনি 4, 5, 6, 7, 8, 10 বছর রীতিমতো ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন। তাকে কেউ রীতিমতো ছুতেও পারল না তখন। কিন্তু ঝামেলাটা হলো এই জায়গায় যে একজন নায়করাজ রাজ্জাককে দিয়ে তখন ইন্ডাস্ট্রির নীল আকাশের নিচের মতো সিনেমাও করানো হচ্ছে, আবার কখনো অবুঝ মনের মতো রোমান্টিক সিনেমাও করানো হচ্ছে, আবার কখনো রাংবাজের মতো মাসালা সিনেমাও একজন নায়করাজ রাজ্জাককে দিয়ে করানো হচ্ছে। তো এই ব্যাপারটা কিন্তু বেসিক্যালি একটু অন্যরকম হয়ে যাচ্ছিল যে একজনের উপর গোটা ইন্ডাস্ট্রি বর্তানো, একজন এত এত সিনেমাতে কাজ করছে এবং সব জায়গায় তিনি পারফেক্ট। এই ব্যাপারগুলো নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকে গিয়েছে। একটা ম্যাক্সিমাম পোর্শন অফ পার্সন মনে করে যে মাস সিনেমাতে নায়করাজ রাজ্জাকের যে অ্যাপিয়ারেন্স সেটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, সেটা ওরকম মাছি লুক বা মাছি হাইট বা মাছি ফিগার আসলে তার অনেকে বলতো যে নাই। হ্যাঁ, তো নায়করাজ রাজ্জাকের কিন্তু বাংলা সিনেমাতে একটা জার্নি কিন্তু অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেল। তার একটা ওপেন একটা তার ভরপুর মার্কেট, 70 তিনি আসলে চলছে তার মার্কেট। কিন্তু এরপরে কি ঘটলো ইন্ডাস্ট্রিতে যখন একজন নায়করাজ রাজ্জাক সব ধরনের ক্যারেক্টারে একটু নাক সিটকানো কিছু পাবলিক থাকে না, ঠিক তখনই বাংলা সিনেমাতে এন্ট্রি ঘটলো একজন ওয়াসিমের। এবং ওয়াসিমকে বলা হতো যে বাহাদুর নায়ক, হাইট, লুক, ফিটনেস সব কিছু মিলিয়ে তাকে দেখলে পুরো মাস হিরো মনে হতো এবং মমতাজ আলীর এফএ কবিরের সিনেমাতে তাকে এমনভাবে রিপ্রেজেন্ট করা হতো যে মনে হতো যে বাংলা সিনেমাতে অ্যাকশন বা ওই রকম ফ্যান্টাসি, ওই রকম কল্পনা জগতে আমরা যেরকম অ্যাকশন হিরো কল্পনা করি সেটা একদম অপ্রতিদ্বন্দ্বী। এবং তার এন্ট্রিতে কিন্তু কিছুটা ভাটা পড়ে গেল নায়করাজ রাজ্জাকের। এবং এরপরে 1974-এ আসলো আরেকজন মাস হিরো সোহেল রানা। যেখানে ওয়াসিম ফ্যান্টাসি অ্যাকশন দিয়ে অডিয়েন্সদের বুথ করে দিত, তখন সোহেল রানা ড্যাশিং হিরো হিসেবে স্মার্ট অ্যাকশন বড় পর্দায় রিপ্রেজেন্ট করতে লাগলো। নায়করাজ রাজ্জাকের ক্যারিয়ার স্টারডাম আরও একটু পড়ে গেল কিছুটা। আমরা এটা 70s হিসাব বলছি, আমরা কিছুটা বলছি। এরপরে তিনি কিন্তু ক্যারেক্টার বেজে নায়করাজ রাজ্জাক কিন্তু শিফট করলো 80s। তো এর ভিতর আমরা দেখলাম জাফর ইকবাল, ফারুক রাও তাদের স্টারডাম মোটামুটি শুরু করলো, কিন্তু তারা ওই রকম ইন্ডাস্ট্রি ডোমিনেটিং কোনো ব্যাপার কিন্তু তারা ক্রিয়েট করতে পারলো না। কিন্তু নায়করাজ রাজ্জাকের পাশাপাশি তখন ইন্ডাস্ট্রি ডোমিনেটিং যে ভাইব এটা কিন্তু অলরেডি ক্রিয়েট করে ফেললো ওয়াসিম এবং সোহেল রানা। ব্যাস, তাদের একটা বড় ধরনের উত্থান হয়ে গেল, নায়করাজ রাজ্জাকের ঘাড়ের উপর তাদের নিঃশ্বাস। এরপরে 80s বাংলা সিনেমা রীতিমতো অন্যরকম দিকে শিফট করলো। নায়করাজ রাজ্জাক তখন ক্যারেক্টার বেস স্টার্ট করে দিয়েছে, ভাঙছে। একক নায়ক, সোলো হিরো, মাল্টি হিরো যে কোনো সিনেমাতে তিনি রীতিমতো কাজ করছে এবং ঝামেলাটা কিন্তু ওইখানে কিছুটা হলেও পাকালো। তো ঝামেলাটা এরকম হলো যে তখন আপনি যদি হিসাব নিকাশ আপনি যদি করে দেখেন, তখন কিন্তু 1984-এ মোটামুটি 1984 থেকে মানে মিড 80s থেকে মোটামুটি কিন্তু একটা জার্নি শুরু হয়ে গেল আলমগীরের। এবং আলমগীরের স্টারডমের কাছে কিন্তু আসলে সোহেল রানা বা ওয়াসিমরা কিন্তু 84-এর পরে কিন্তু তারাও কিন্তু কিছুটা জায়গা ছেড়ে দেওয়ার মতো কিন্তু একটা পরিস্থিতি হলো। কিন্তু কারণ তখন মাসি সিনেমা চলছে না, কারণ তখন 1984 থেকে কিন্তু তখন শাবানা এবং আলমগীরের যে তাদের পেয়ারে যে সিনেমাগুলো হতো, যেমন ভাত দে বা তাদের যত সিনেমা তখন আসতো, লক্ষ্মীর সংসার,
তো এই ঘরানা তাদের যত সিনেমাগুলো আসতো, এই সিনেমাগুলোর একটা ফ্যামিলি অডিয়েন্স কিন্তু আলমগীর ক্রিয়েট করে ফেলে, এবং যেটা আমি বলবো যে তখন মিড 80s পরে এসে সেটা আসলে ফ্যামিলি অডিয়েন্স আলমগীরের উপরে কারোরই ছিল না। তখন তিনি কিন্তু তার একটা জায়গা, তো তার স্টারডমে কিন্তু কিছুটা পড়তি কিন্তু আমি পুরোটা না বললেও আমি বলবো যে আসলে কিছুটা মানে আপনি বলতে পারেন যে তাদের নায়করাজ রাজ্জাকের স্টারডমে তো ভাটা পড়লেই, পাশাপাশি সোহেল রানা বা ওয়াসিম তারাও আসলে কিছুটা ফিকে আপনি বলতে পারেন। তো এরপরে কিন্তু মোটামুটি আমরা দেখলাম যে মিড 80s থেকে আরও একজন হিরোর উত্থান ঘটলো, এবং তার উত্থানটা এরকমভাবে ঘটলো যে বাংলা সিনেমার সব সেক্টর তিনি কাভার করে নিলেন। একে মাস অডিয়েন্স, একে ফ্যামিলি অডিয়েন্স, একে মাস, ফ্যামিলি, সোশ্যাল ক্লাস, যত ধরনের অডিয়েন্স আছে সব ধরনের অডিয়েন্স একজন জসিমের উপর রীতিমতো কিন্তু নির্ভর করতে থাকলো, এবং স্টারডম, জনপ্রিয়তা, মার্কেট ভ্যালুতে জসিম রীতিমতো 80s শেষ দিকে সে ছাড়িয়ে গেল সবাইকে। এবং তিনি যে ধারার সিনেমাতে কাজ করতেন, সব ধরনের সিনেমাতে তার যে দ্যুতি, আমরা দেখলাম যে সেই জসিম কিন্তু সে যে আলমগীর শাবানা পেয়ার ছিল, ওই পেয়ারটাও কিন্তু জসিমের আগমনে ভেঙে গেল। তখন শাবানা এবং জসিম পেয়ার শুরু হলো, এবং ইন্ডাস্ট্রিতে সব ধারার সিনেমাতে তার অবতরণ করার ফলে কিন্তু সোলো হিরো হিসেবে নায়করাজ রাজ্জাকও তখন আসলে কাজ কমিয়ে দিয়েছে, বা তার মার্কেট সোলো হিরো হিসেবে তখন আগের মতো নেই। এমনকি একই সাথে জসিমের স্টারডম এমনভাবে আসলে পুল আপ হয়ে গেল, যার কারণে কিন্তু দেখা গেলো যে তখন সোহেল রানা থেকে শুরু করে, ফারুক থেকে শুরু করে ওয়াসিম, তো প্রত্যেক হিরোর, আলমগীর প্রত্যেক হিরোর ক্যারিয়ার কিন্তু ফল ডাউন করলো জসিমের উত্থানে। এটা আপনি দেখবেন সোহেল রানা থেকে শুরু করে ওয়াসিম, তারা বিভিন্ন, ফারুক তারা সেন্স অফ হিউমার বা বিভিন্ন শোতে, বা দিলওয়ার জাহান ঝন্টু বিভিন্ন শোতে তারা আক্ষেপের সঙ্গে যে জসিমের মতো মানুষ এসে এরকমভাবে হ্যান ত্যান হয়ে গেল, আমাদেরকে ছাপিয়ে চলে গেল। তো তারা বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা দুঃখ প্রকাশ করে গিয়েছেন যে জসিম কি স্টারডম ছিল জসিমের। তো মূলত এইভাবেই কিন্তু জসিমের স্টারডমের কাছে কিন্তু আসলে একটা টাইমে কিন্তু সবাইকে কিন্তু আসলে হার মানা বলতে পারেন, বা আপনি, বা তাদের ক্যারিয়ার কিন্তু বেসিক্যালি কিন্তু ফল ডাউন শুরু করলো জসিমের স্টারডমের ফলে। তো এর পরবর্তীতে আপনি যদি দেখেন যে এরপরে আমরা 80s পরবর্তীতে আমরা দেখলাম যে 90s জসিম মোটামুটি যতদিন তিনি বেঁচে ছিলেন লাস্ট অবধি সে কিন্তু তার স্টারডম, জনপ্রিয়তা, মার্কেট ভ্যালু কিন্তু ওই লেভেলের কিন্তু অটুট রেখেছিলেন। কিন্তু আপনি যদি ক্যারিয়ার গ্রাফ যদি আপনি টোটাল যদি হিসাব করে দেখেন, জসিম কিন্তু হিরো হয়েছিলেন একটু বেশি বয়সে। সে মানে টিপিক্যাল তার সমসাময়িক হিরোরা যখন আসলে হিরো ক্যারেক্টার করছে তখন তিনি ভিলেন বা ছোটামাটা রোল করছে, কিন্তু তিনি প্রপার ওয়েতে যখন হিরো হয়ে আসলেন তখন কিন্তু তার সঙ্গে যারা ছিল তারা কিন্তু কিছুটা হলেও কিন্তু তারা ফল ডাউন করলো। তো বেসিক্যালি এইটা হচ্ছে কিন্তু হিসাব, এবং এই হিসাবটাই কিন্তু আসল যে কার স্টারডম, কার উত্থান, কার আসলে ডাউন। তো এরপরে আমরা দেখলাম যে 90s যদি আপনি হিসাব করেন তখন আমরা দেখলাম যে ইলিয়াস কাঞ্চন এবং রুবেল তাদেরও একই দিকে 80তে সেই দিক থেকে তাদেরও উত্থান ঘটলো। তো এটা নিয়ে আমি পরবর্তীতে একটা পার্ট বানাবো। তো তাদের উত্থানের ফলে অন্যদেরও কিছুটা ক্যারিয়ারে একটা ইফেক্ট পড়ে গেল। তো মোটামুটি এটা হচ্ছে ঢালিউডের কার স্টারডমে বা কার উত্থানে, কার দাপটে আসলে কার মার্কেট কমে গেল, এটার একটা ইতিহাস আমি অথেন্টিকভাবে প্রোভাইড করার চেষ্টা করলাম। তো কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব সবাই ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকবেন।